ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। হঠাৎ নীলার মেসেজ এলো। কি করেন? রাকিবের সাথে আড্ডা দেই। রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। ব্যস্ত থাকলে পরে কথা বলি। না না ব্যস্ত না। আপনি কি করেন? জানলা দিয়ে আকাশ দেখি, অন্ধকারের মধ্যে তারাগুলো মিটমিট করে জ্বলছে, সুন্দর লাগছে। চাঁদ আছে আকাশে? আছে, খুব সুন্দর। আজকের চাঁদটা খুব সুন্দর। আচ্ছা, চাঁদ কি আপনার থেকেও বেশি সুন্দর নাকি একটু কম সুন্দর? আমি মোটেও সুন্দর না, আর চাঁদ আমার থেকে বেশি সুন্দর। জানলা খুলে নিজেই দেখুন। অনেক সুন্দর আজকের চাঁদ, মুগ্ধ হবেন দেখে। আমিও দেখছি, তবে আমার মনে হচ্ছে চাঁদ ঠিক আপনার মতো সুন্দর। আপনাকে বলেছে চাঁদ বেশি সুন্দর। এই অব্র, কার সাথে কথা বলিস? আবার একা একা হাসতেছিস? বিশেষ কেউ? রাকিবের কথা শুনে পিছন ফিরে তাকালাম, নিজেকে সামলে নিয়ে বললাম, না তেমন কেউ না, এই এক বন্ধুর সাথে কথা বলছি। ও আচ্ছা ঠিক আছে, বল। তাহলে আমি ঘুমাতে যাচ্ছি, সকালে আমার অফিস আছে। ঠিক আছে, তুই গিয়ে ঘুমা, কাল কথা হবে। আমি প্রশ্ন করলাম, ব্যস্ত বুঝি? না, এখন সম্পূর্ণ ফ্রি আছি। কি করবেন এখন? নদী দেখব। এই ঢাকা শহরে গিজগিজ করা বিল্ডিং, গাড়ি, রিক্সার মধ্যে নদী পাবেন কোথায়? নদীকে একমাত্র নদীর কাছে গিয়ে দেখা যায়। এই কোলাহল ব্যস্ততার মধ্যেও নদী দেখা যায়। কিভাবে? জানালা দিয়ে কি দেখতে পাচ্ছেন? আকাশ, রাস্তা, গাড়ি, রিক্সা ইত্যাদি। এই যে রাস্তা, একে নদী মনে করুন, রিক্সাগুলোকে নৌকা মনে করুন, বাসগুলোকে লঞ্চ মনে করুন। দেখবেন চোখের সামনে নদী ভেসে উঠবে। বাহ, দারুণ বুদ্ধি তো। আমার যখন একা লাগে, যখন মন খুব খারাপ থাকে, তখন এই রাস্তাকে নদী মনে করে দেখি, আকাশ দেখি, নিমিষেই মন ভালো হয়ে যায়। জানেন আপনি খুব সুন্দর করে কথা বলেন, তাই এই পর্যন্ত কথা বলে কয়টা মেয়ে পটিয়েছেন? গুনে দেখতে হবে, ঠিক মনে নেই, হবে 10-12টা। নীলা মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, হয়তো মন খারাপ করেছে। অনেকক্ষণ পর আমি আবার মেসেজ দিলাম, কি হলো, কথা বলছেন না কেন? একটু ব্যস্ত ছিলাম। বাহ, কত সহজে মানুষ অজুহাত দিতে পারে। শুনুন, আমি আগে কাউকে পটাইনি, আর কেউ পটেও নি। আমার জীবনে আগে কেউ ছিল না। সত্যি বলছেন? তবে এখন কি কেউ আছে? ভেবে দেখতে হবে। কি কি বললেন? ভেবে দেখা লাগবে? রাগ করছেন কেন? আমি রাগ করার কেউ না। আমাদের সম্পর্ক তো এখনো আপনিতেই আছে। আমি তো আপনার তুমিই না। এখানে রাগ করার অধিকার নেই। যদি অধিকার দিতে চাই, রাগ করবেন, অভিমান করবেন, মাঝে মাঝে বকে দিবেন, অভিমান করে কথা না বলে থাকবেন, আবার কিছুক্ষণ পর অভিমান ভেঙে বলবেন ভালোবাসি। না, বয়ে গেছে আমার শুধু শুধু রাগ করতে। বলবো না কিছুই। আমি যে চাই কেউ রাগ করুক, অভিমান করুক, বকে দিক, রাগ করে দেখা হলে মারুক, তবুও কেউ একজন থাকুক, খুব আপন কেউ একজন থাকুক, যাকে অকারণে ভালোবাসবো, না বলা কথাগুলো নিমিষেই বলে দিতে পারবো, যার কাছে কষ্টগুলো জমা রাখতে পারবো, সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সময়গুলো ভাগ করতে পারবো। আপনি কি আমার তুমি হবেন? তুমি কি আমার সেই তুমি হবে? নীলা কিছু বলে না, চুপ 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 করে থাকে, মেসেজের উত্তর দেয় না। আমার খুব ইচ্ছে করে নীলার কণ্ঠ শুনতে। আমি ফোন দেই, নীলা ফোন ধরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না। তবু আমি কিছু একটা শুনতে পাই। আমি শুনতে পাই এই নৈশব্দর মাঝে কেউ একজন বলছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি শুনতে পাই কেউ একজন বলছে, আমি তোমার তুমি হতে চাই। আমি আরো শুনতে পাই, আমি তোমার সেই মানুষটি হতে চাই। আমি বারবার এই কথাগুলো শুনতে পাই, কিন্তু কেউ কোনো কথা বলে না, কেউ কিছুই বলে না। তবু আমি কেন শুনতে পাই? কেন? অনেকক্ষণ পর নীলা বলে, আজ রাখি, কাল কথা হবে।
বাই, শুভরাত্রি। এটা বলে ফোন কেটে দেয় নীলা। আমি কানে ফোন চেপে রাখি, ওপাশে কেউ নেই। তবু আমি শুনতে পাই কেউ একজন বলছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এভাবে কেটে যায় অনেকটা সময়। অবশেষে ফোন নামিয়ে রেখে জানালার দিকে তাকাই। একটা নদী দেখতে পাই, খুব ছোট একটা নদী। নদীর মধ্যে চাঁদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চাঁদটা আসলেই সুন্দর, অনেক সুন্দর। এভাবে আকাশ দেখি, নদী দেখি, আর মনে মনে ভাবি আজকার শুভরাত্রি খুব অপ্রিয় বাক্য মনে হয়। শুভরাত্রি বললে যে কথোপকথনের ইতি টানতে হয়। 2 দিন কেটে গেল, নীলা একবারও কল রিসিভ করেনি, মেসেজের উত্তর দেয়নি। 12 কয়েকবার ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, নীলার কোনো রেসপন্স পাইনি। প্রতিবার ফোনে কল যায়, তবে ওপাশ থেকে কেউ রিসিভ করে না। ফোনে রিং যাবার সময় আমি অদ্ভুত সব শব্দ শুনতে পাই, তবে কিছুই বুঝতে পারি না। সব কিছু এলোমেলো, অদ্ভুত, ভুতুরে। বৃষ্টি নেমেছে, খুব বৃষ্টি হচ্ছে। দুপুরে ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার সময় আকাশ কালো মেঘে জমেছিল। এখন বিকাল, বিকালের মেঘগুলো বৃষ্টি হয়ে নেমে আসছে নগরীতে। মন খুব খারাপ। এই নিয়ে 16টায় ইন্টারভিউ দিয়েছি, সব জায়গায় ব্যর্থ ব্যর্থ। কিছু মানুষের জীবনে সফলতার চেয়ে ব্যর্থতার পরিমাণ বেশি থাকে, তবে সেই সব মানুষগুলোর জীবনে হঠাৎ করে অলৌকিকভাবে খুব বড় সফলতা আসে। সেই সফলতা বাকিটা জীবন সুখে থাকার জন্য যথেষ্ট। আমিও অপেক্ষায় আছি, আমার জীবনে কি সফলতা আসবে? সফলতাকে কি ছুঁয়ে দেখতে পারবো? এসব ভাবতে ভাবতে ছাদে চলে এসেছি। আজ বরং ভিজি। এই বৃষ্টির পানিতে ভিজে সকল ব্যর্থতা ভুলে যাই। সকল কষ্ট, সকল খারাপ লাগার অনুভূতি বৃষ্টির পানিতে ধুয়ে যেতে দেই। আজ বৃষ্টি হই, তুমুল ঝড় হই, ঝড়ে সব এলোমেলো চিন্তাগুলোকে উড়িয়ে দেই। আজ আমি পাখি হই। আচ্ছা, পাখিরা কি বৃষ্টির মধ্যে উড়ে? সন্ধ্যা হয়ে গেছে, খুব মাথা ব্যথা করছে। রুমে এসে কোনো রকম মাথা মুছে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লাম। রাকিব কয়েকবার রান্না করার জন্য ডাকতে এলো রুমে। আমার মাথা তুলার মতো শক্তি নেই, কথা বলার মতো শক্তি নেই। আবার ডাকতে এসে গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, অব্র, তোর তো ভীষণ জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যাব? খুব কষ্টে উত্তর দিলাম, না, দরকার নাই, আমার ড্রয়ারে ওষুধ আছে। তুই আমাকে একটু পানি আর ড্রয়ার থেকে ওষুধ বের করে দে, আমি খেয়ে শুয়ে থাকি। আচ্ছা। তুই আজকে কিছু একটা রান্না করে খেয়ে নে, আমি রাতে খাবো না কিছু। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই ওষুধ খেয়ে ঘুমা। আমি কি থাকবো আজকে তোর রুমে যদি কিছু দরকার পড়ে? না, দরকার নেই, সমস্যা হবে না। ওষুধ খেয়েছি, সুস্থ হয়ে যাব সকালের মধ্যে। তাহলে আমি মাঝে মাঝে এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে, মধ্যরাত হবে হয়তো। প্রচন্ড মাথা ব্যথা করছে, চোখ বন্ধ করে থাকতে পারছি না, আবার চোখ খোলা রাখতে পারছি না। মনে হচ্ছে কানের কাছে, খুব কাছে কেউ একজন চিল্লাচিল্লি করছে, আবার সাথে চলে যাচ্ছে। মনে হচ্ছে মাথাটা ব্যথায় ফেটে যাবে এক্ষুনি। কয়টা বাজে? কত রাত হয়েছে? সকাল হতে কি অনেক দেরি? এসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুম আসছে, আবার ঘুম আসছে না। মনে হচ্ছে একটা বন্ধ রুমে আটকে পড়েছি, কিছুতেই বের হতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ভাব। আমি খাটের আশেপাশে হাত দিয়ে মোবাইল খুঁজতে লাগলাম। কটা বাজে জানতে না পারলে মাথা ব্যথা আরো দ্বিগুণ হবে। এদিক ওদিক হাত দিয়ে তালাশ করতেই পেয়ে গেলাম ফোন। ফোনের লক বাটনে চাপ দিয়ে কিছুতেই লক খুলতে পারছি না। ফোন খুলছে না কেন? মাথা ভো ভো করে ঘুরছে, প্রচন্ড চাপ অনুভব করছি। হঠাৎ পিপাসা পেয়ে গেল। পানি খেতে হলে খাট থেকে নেমে টেবিলের কাছে যেতে হবে। খুব কষ্ট হচ্ছে নামতে, তবুও নামতে হবে। মনে হচ্ছে এখন পানি না খেলে আর কখনো পানি খেতে পারবো না। নেমে পানি খেয়ে আসার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। ঘুম ভেঙে দেখি সাদা রঙের বিছানায় শুয়ে আছি, পাশে একটা জানালা, জানালায় সাদা পর্দা টাঙানো। অদ্ভুত, এখানে প্রায় সবকিছুই সাদা, তবে জানালা বন্ধ। জানালাটা খুলে দিতে ইচ্ছা করছে, তবে এখন বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না। মানুষ খুব অদ্ভুত, কখন কি ইচ্ছা করে সে নিজেও জানে না। উল্টো দিকে ঘুরে দেখে কিছুক্ষণ পর বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজা দিয়ে কেউ একজনের ঢোকার শব্দ পেয়ে তাকাতেই চমকে গেলাম। মা, তুমি এখানে? কখন এসেছো? মাকে এখানে দেখে আমি খুব অবাক হলাম, রীতিমতো চমকে গেলাম। দুপুরে এসেছি রাকিবের ফোন পেয়ে। কেমন আছিস এখন? ভালো আছি। বাসার সবাই কেমন আছে? আনিকা বাবা কেমন আছে? এখন কয়টা বাজে? এখন কি বিকাল? দেখতেই পাচ্ছি আমার ছেলেটা খুব ভালো আছে, এত ভালো আছে যে এখন হাসপাতালের বেডের পাশে বসে তার সাথে কথা বলতে হচ্ছে। তুই কাল রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলি, তোর বন্ধু ভোরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করিয়ে আমাকে ফোন দিয়েছে। আমি ফোন পেয়ে সাথে সাথে চলে এসেছি। দুপুরে এসে পৌঁছেছি, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস।
শুনলাম ডাক্তার তোকে কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। আর বাসার সবাই ভালো আছে। আমি একা এসেছি, আনিকার পরীক্ষা ছিল তাই ও আসতে পারেনি। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আর আমি কি একদিনের মতো ঘুমিয়েছি এই সামান্য জ্বরের কারণে? আমার আসতে কোনো সমস্যা হয়নি। তোর সামান্য জ্বর? তুই জানিস কি পরিমাণ জ্বর ছিল? এখন একটু কম। ডাক্তার বলেছে অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে। সাথে দুশ্চিন্তা, টেনশন, ঠিকমতো খাবার না খাওয়া, রাত জাগা, সব কিছু মিলে তোর শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। এই কয়েকদিনে একদম কাবু হয়ে গেছিস। তা এত দুশ্চিন্তা, টেনশন কিসের জন্য? চাকরি নাকি অন্য কিছু? তোর আব্বু কতবার বলেছে ব্যাংকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এবার বললে আমি আর তোর হয়ে না বলতে পারবো না। বাবার ভয়ে বাবাকে সরাসরি কিছু বলিস না, সব আমার বলতে হয় আর আমায় কথা শুনতে হয়। এই বলে দিলাম, আমি আর তোর জন্য কোনো কথা শুনতে পারবো না। মা, মা, ও মা। কি হলো? মা 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 করছিস কেন? আমি তোর কোনো কথায় রাজি হব না। মামুনি, এত টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব। তুমি কি জানো, তুমি যখন খুব টেনশন করো তখন একটার পর একটা কথা বলতে থাকো, বাচালের মতো কথা বলেই যাও। হ্যাঁ, আমি তো এখন বাচাল, আমি তো ভালো না। তোর বাপ বেটাই ভালো। তোদের কথা সব সময় ঠিক, মাঝখানে আমি শুধু কষ্ট পাই। এই দেখো আবার চোখে পানি। প্লিজ মা, কান্না করবে না। তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। এখন তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও, আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। আচ্ছা, আমি রাতে আসবো খাবার নিয়ে। বল কি খাবি, কি রান্না করব? আমার পছন্দের খাবার কোনটা সেটা কি আবার বলে দেওয়া লাগবে? না, লাগবে না, আমি জানি। মা চলে গেল। কিছুক্ষণ পর রাকিব রুমে ঢুকলো, পাশে এসে বসে জিজ্ঞাসা করলো, কিরে, এখন কি অবস্থা? কেমন আছিস? এই তো কিছুটা ভালো লাগছে। আচ্ছা, বিশ্রাম নে, আমি বাইরে আছি। শোনো, আমার ফোন কোথায়? ফোন মনে হয় বাসায় আছে। কেন, দরকার? হ্যাঁ, খুব দরকার। মনে হয় চার্জ শেষ। তুই এক কাজ কর, বাসায় গিয়ে ফোনটা চার্জে দিয়ে নিয়ে আয়। তোকে এখানে একা রেখে যাব? আরে আমি ভালো আছি, আমার সমস্যা হবে না। তুই যা, রাতে মা যখন আসবে সাথে আসিস, আর মনে করে ফোন নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসবো, তুই বিশ্রাম কর। রাকিব চলে গেল। ঘুম আসছে না। নীলার কথা খুব মনে পড়ছে। নীলা কি কোনো মেসেজ বা ফোন দিয়েছিল? ফোন দিলে তো ফোন বন্ধ পেয়েছে নিশ্চয়ই। ফোন বন্ধ পেয়ে কি ভেবেছে কে জানে। সময় মতো মা আর রাকিব চলে এলো। রাতে খাবার খেয়ে মায়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মা চলে গেল। ফোন চালু করলাম। চালু করার পর সাথে সাথে কয়েকটা মেসেজ এলো। সিম কোম্পানির লোকদের খেয়ে দিয়ে কাজকর্ম নাই, সারাদিন শুধু মেসেজ দিতেই থাকে, মেজাজটা খারাপ করে দেয়। হঠাৎ নীলার মেসেজ চোখে পড়ল। মেসেজে লিখেছে, আপনার ফোন বন্ধ কেন? আপনাকে কয়েকবার ফোন দিয়েছি, রাগ করেছেন? আপনার ফোন রিসিভ করিনি বলে কি রাগ করে ফোন বন্ধ করে রেখেছেন? একটা মেসেজে দুটিও রাত একটা এসেছে। নীলা সকালেও মেসেজ পাঠিয়েছে। শুভ সকাল। সকালে বার কয়েক ফোন দিয়েছি, রাতের মতো বন্ধ। রাতে ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু যেহেতু এখনো ফোন বন্ধ করে রেখেছেন সেহেতু আমি নিশ্চিত আপনি খুব রাগ করেছেন আমার উপর। আমি সত্যি সরি বলছি। দুপুরে মেসেজ পাঠিয়েছে, লেখা, শুনুন, আমিও আপনাকে খুব পছন্দ করি, তবে সব মেয়ে একটু সময় চায় ভালো করে ভাবার জন্য। আপনি তো খুব অদ্ভুত, এমন ভাব করছেন কেন? আর ফোন বন্ধ করে কি পুরুষত্ব দেখাচ্ছেন? এই মেসেজটা পড়ে মন ভালো হয়ে গেল, ঠোঁটে হাসি চলে এলো। আমাকে আর কখনো ফোন বা মেসেজ দিবেন না, আমি আপনার সাথে কথা বলতে চাই না। বাই। সবগুলো মেসেজ পড়ে আমি যতটা অবাক ঠিক ততটা খুশি, অনেকটা খুশি। আমি খুব ছোট একটা মেসেজ টাইপ করে কয়েক মিনিট ভেবে সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিলাম। অপেক্ষা করছি। 1 ঘন্টা হয়ে যাবার পরও ওপাশ থেকে কোনো রিপ্লাই আসেনি। এখন সত্যি মেজাজ খুব খারাপ হচ্ছে। মেয়েরা আসলে অদ্ভুত, যখন কেউ মেসেজের উত্তরের জন্য অপেক্ষা করে তখন মেসেজ দিবে না, আর যখন ঘুমিয়ে কিংবা অন্য কাজে ব্যস্ত থাকবো কেমন করে বুঝে ঠিক তখনই গুরুত্বপূর্ণ মেসেজগুলো রিপ্লাই দিবে। অবশেষে ঠিক 1 ঘন্টা 40 মিনিট পর মেসেজগুলো শুধু হা রিয়েক্ট, নিচে লেখা, এইটা দিয়ে আমাকে মেসেজ দিতে বাধ্য করেছিলেন, তাই এটাই এখন আপনার প্রাপ্য। আমার হাতটা ছাড়া যাবে? হাতের তালু ঘেমে গেছে। হঠাৎ নীলা অন্যদিকে তাকিয়ে খুব আস্তে করে আমার উদ্দেশ্যে কথাটা বলল। আচ্ছা, এই বলে আমি নীলার হাত ছেড়ে দিলাম। নীলা হাতের তালু মুছতে মুছতে বলল, অনেকক্ষণ হাত ধরেছিলে, এই জন্যই হাতের তালু ঘেমে গেছে। যা গরম পড়েছে। মিনিট 5 পর আমি আবার হাত বাড়িয়ে দিলাম। নীলা মুচকি হেসে আমার হাতের তালুর উপর হাত রাখলো। আমি নীলার হাত ধরে রিকশায় বসে রইলাম। নীলা অন্যদিকে ফিরে হাসছে, আমি অন্যদিকে ফিরে হাসছি। অদ্ভুত মুহূর্ত, দুজনে রিকশা করে ঘুরছি। জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ হতে 6 দিন লেগেছে। এই প্রথম
জ্বর আমাকে ভালোই ভুগিয়েছে। আমি কখনো 2 দিনের বেশি অসুস্থ থাকি না, কিন্তু এবার 5টা দিন লাগলো সুস্থ হতে। গতকাল মাকে সিলেটের ট্রেনে উঠিয়ে দিয়েছি। আব্বুকে ফোন করে সময় মতো স্টেশনে থাকতে বলেছিলাম। মা বাসায় গিয়ে জানিয়েছে সুস্থভাবে পৌঁছেছে। নীলার সাথে এটা আমার দ্বিতীয়বারের মতো সরাসরি দেখা। ওই দিন রাতে নীলা হাহারি এক পাঠানোর পর আর কথা হয়নি। রাতের দিকে আবার প্রচণ্ড জ্বর এসেছিল। পরের দিন দুপুরে একটু সুস্থ হয়ে নীলাকে ফোন দিয়েছিলাম। নীলা ফোন রিসিভ করেনি। পরে ফোন করে জানিয়েছে নীলা ক্লাসে ছিল, ক্লাস শেষ করে কল ব্যাক করেছে। সেদিন নীলার সাথে দীর্ঘ সময় কথা হয়। বৃষ্টিতে ভিজে, রাতে জ্বর হওয়া, হাসপাতালে ভর্তি, ফোনে চার্জ না থাকা, সব খুলে বলার পর নীলা আর রাগ করে থাকতে পারেনি। নীলা বারবার বলেছিল দেখতে আসবে, কিন্তু হাসপাতাল থেকে পরের দিন বাসায় চলে যায়। ডাক্তার বলেছে গতকাল মা সিলেটে ফিরে যাওয়ার পর রাতে নীলাকে ফোন করে আজ দেখা করতে বলি। নীলা সাথে সাথে হ্যাঁ বলে। নীলা বলেছিল কাল আমার ক্লাস আছে, ক্লাস শেষে দেখা করব, তুমি একটু আগে এসে বাইরে অপেক্ষা করো। আমি নীলার কথা মতো অনেক আগে এসেছি। 4টায় ক্লাস শেষ হবে। ক্লাস শেষ করে বাইরে আসতেই নীলার সাথে আমার দেখা হয়ে যায়। নীলা একটা হাসি দিয়ে বলল, এই যে অব্র, কথা মতো আগেই চলে এসেছো দেখছি। কখন এসেছো? মিনিট 30 হবে। আমি কি এত আগে আসতে বলেছি? আর একটু দেরি করে আসলে সমস্যা হতো না? এই যে আজ আগে আসলাম, যখন দেরি করে আসব সেদিন রাগ করবে না, তাহলেই হবে। বাহ, আগে থেকে দেরি করে আসবে বলে রাখছো? কি করব বলো? আজকে দেরি করে এসে যদি সত্যি কথাও বলি তাহলে মানুষ বিশ্বাস করে না, তাই এইভাবে এক্সকিউজ দিচ্ছি। আমি এরকম না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, এই বিশ্বাসটুকু রাখলেই হবে। আচ্ছা, একটা রিক্সা ঠিক করো, আজ রাত পর্যন্ত রিক্সায় ঘুরবো। সেই থেকে দুজনে রিক্সায় ঘুরছি। তুমি কিন্তু এখনো উত্তর দাওনি। নীলা আমার দিকে ফিরে বলল, কোন প্রশ্নের উত্তর? যে প্রশ্নটা যতবার মেসেজে জিজ্ঞাসা করেছি ততবার হাহা রিয়াক্ট পেয়েছি, যতবার ফোনে জিজ্ঞাসা করেছি ঠিক ততবার শুধু নিঃশ্বাসের শব্দ শুনেছি। তুমি প্রতিবারই নিশ্চুপ ছিলে। সেই প্রশ্নের উত্তর জানতে চাই, এখন বলো। নীলা বাচ্চা শিশুর মতো অবুঝ হওয়ার ভঙ্গিতে বলল, কি বলবো? হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কোন ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।